ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লঞ্চভঞ্জ, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বের 11 জেলা। নতুন নতুন এলাকা প্লাবিত, পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন চলছে, বেঁচে থাকার লড়াই, বাড়ছে মৃত্যু। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি। মাথা পানি উঠছে, মানুষের বাড়িঘর এদিকে ঢুকিয়েছে, সব কষ্টশীতে হয় না। এটা হলো রেকর্ড বাংলাদেশের জন্য। সবকিছু টিনুরি ভরে রাখছি, এরপরে আপনার সব ডুবি মতের সাথে চলে যান। সকালের সময় সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লঞ্চভঞ্জ, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বের 11 জেলা। কিছু জায়গায় পানির স্বল্প পরিমাণে কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনী শহরে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে, এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই যে বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। কারণ এই সড়কটি, আমি এখানকার মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এই সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে, সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমি ভেঙেই বলতে চাই যে অনেক অনেক জায়গা আমাদেরকে বলেছে এবং আমরা দেখেছি যে গলা সমান পানি। এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। এবং মূল যে সীমান্ত, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। আমরা গতকালকে দিনভর ফেনীর বেশ কিছু জায়গায় গিয়েছি এবং আমরা দেখেছি যে সেখানে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন এবং যে সকল টিনের ঘর রয়েছে, সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। এখন যেমনটি দেখতে পাচ্ছেন, আমি একটু আগে যেমনটি বলছিলাম যে মূল সড়কেই যদি এই পরিমাণ পানি থাকে, তাহলে নিচু জমিগুলোতে কি অবস্থা। এখানে এখন একটি বাড়ির অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটি অনায়াসেই বোঝা যায় যে হয়তো 3 ফুট এখন পানির নিচেই রয়েছে এই ঘরটির। তো স্বাভাবিকভাবে এখানে কেউ এখন আর নেই। তারা পাশের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, এখানে আশপাশে যতগুলো প্রাথমিক স্কুল রয়েছে এবং যে সকল উঁচু ঘরবাড়ি রয়েছে, যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ এবং মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ। যে অংশটির কথা আমি বলছি, এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের এখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না, যেহেতু বানভাসী জলের কারণে
বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। সেই এলাকাগুলোতে আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই। আমরা রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরিচিত জনদের মাধ্যমে জানতে পেরেছি যে তারা তাদের আত্মীয় স্বজন বা পরিজনদের জন্য অত্যন্ত চিন্তিত, কারণ তারা তাদের কোনো খোঁজটিও পাচ্ছেন না। তারা এমনটিও জানতে পারছেন না যে তারা নিরাপদে তাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন কিনা। আমাদের সহকর্মী যারা আছেন, আমার সাথে যারা কাজ করছেন, অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তারা পরিপূর্ণ চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। গতকালকে আমরা ড্রোন শটের মাধ্যমে ফেনীর দুর্গত এলাকাগুলো দেখিয়েছি, আমরা সেই ছবি নিয়েছি যেটি হয়তো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো সে ছবিটা দেখতে পাচ্ছেন যে যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ আসলে তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরো ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। এবং আরেকটি জিনিস বলে রাখি যে ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে। আমরা গতকালকে গিয়ে দেখেছি যে হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমরা এমন বেশ কয়েকবার দেখেছি গতকালকে যে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট প্লেস যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ একটি জিনিস যদি যারা ত্রাণ কাজ চালাচ্ছেন তাদেরকে যদি উদ্দেশ্য বলতে চাই যে এই বানভাসী মানুষগুলো যে পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে তাদের সাহায্য করতে হলে অন্যতম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে নৌকা তারা সাথে করে নিয়ে এসে সে নৌকায় করে গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে এই দুর্গতরা রয়েছেন যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা নিয়ে আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এছাড়া আরেকটু যদি বলি যে গতকালকে আমি যেমনটি বলছিলাম যে ফেনীর আশপাশে প্রচুর জায়গা আমরা দেখেছি, একটি জায়গাও কিন্তু পানি শূন্য এমনটি আমরা দেখিনি। যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মহিপাল অংশে এটি কিন্তু অনেক উঁচু একটি জায়গা, সেই জায়গাটিও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় মূল যে মহাসড়ক সেই সড়কটিও ভেঙে গিয়েছে এবং প্রচণ্ড বেগে জোয়ারের পানি বাংলাদেশে বা মহিপালের পশ্চিম অংশে প্রবেশ করছে। তো এ ধরনের প্রচুর চিত্র আমরা দেখেছি। তো এর আরও ভালো বিষয় বলতে পারবেন আমাদের সহকর্মী রয়েছেন ফেনীতে, আতিয়া সজল। আমরা চলে যেতে চাই তার কাছে গেলে সেখানেকার যে দৃশ্য বা সেখানকার বর্তমান অবস্থা আমরা জানতে পারবো। যে অবস্থাটা তৈরি হয়েছে ফেনীতে গত এক সপ্তাহ জুড়ে, যে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনী জুড়ে শুরু হয়েছে, সেই বন্যার যদি পরিস্থিতি আপনাদেরকে যদি বলি যে আমরা দেখতে পাচ্ছেন যে শহরের একটি সড়কে রয়েছি নাজির রোডে, সেখানে গতকালকেও দেখেন আরও 3 ফুট বেশি পানি ছিল, 3-4 ফুট, আজ কিছুটা কমেছে। এবং যদি পুরো ফেনী পরিস্থিতির কথা যদি বলি, আমরা আজ পর্যন্ত খবর পাচ্ছি ফেনীর ফুলগাজী, পরশুরাম,
ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি, তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে, মানে কিভাবে তাদেরকে উদ্ধার করবে। তার কারণ হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে ফেনীতে বিদ্যুৎ নেই বিভিন্ন জায়গায়, মানে ম্যাক্সিমাম 2-1টা এলাকা ছাড়া সব পুরো জেলা বিদ্যুৎ শূন্য। এবং বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারের নেটওয়ার্কও নেই, সেই নেটওয়ার্ক না থাকার কারণে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে না, যে যেখানে আটকা পড়ছে সেই সেখানে কিন্তু আটকা পড়ে আছে, যার কারণে কিন্তু দুর্বিষহ একটি মানে মানুষ জনজীবন শুরু হয়েছে ফেনীতে। আর আপনাকে যদি বলি, গত রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিফালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। এবং এরকম প্রত্যেকটি পাড়ার সড়ক, যে প্রতিটি সড়ক কিন্তু কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানি, কোথাও গলা সমান পানি, প্রত্যেক ঘরে ঘরে পানি উঠে গিয়েছে। মানুষের যারা নিচে বা বসবাস করে, বিশেষ করে তাদের কিন্তু ঘরের অর্ধেকের বেশি পানি, কোথাও ছাদ ছুঁই ছুঁই পানি, এভাবে অবস্থা শুরু হয়েছে। আরেকটা কথা যদি বলি, ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিফালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। তারা আসলে গত 50 বা 60 বছরের মধ্যে, বা যার যে বয়স হোক না কেন, এই সময়ের মধ্যে এরকম বন্যার পানি এই অঞ্চলে মানুষ দেখেনি, যার কারণে কিন্তু মানুষের পূর্ব প্রস্তুতি ছিল না। পূর্ব প্রস্তুতি না থাকার কারণে গত 3 দিন আগে কিন্তু শহর কেন্দ্রিক যে পানিটা উঠে যায়, সেটি কিন্তু মানুষ অপ্রস্তুত ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে, বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়ে চরম একটি বিপাকে পড়েছেন। আর আপনাকে যদি বলি, গত শনিবার থেকেই কিন্তু বৃষ্টির কারণে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানি, সেই পানি কিন্তু ফেনীর মুহুরী, কহুয়া, সেলুনিয়া সে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে এবং পর্যায়ক্রমে সেটি 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এবং আপনাকে যদি বলি, জুলাই মাসের প্রথম দফায় কিন্তু এই নদীর প্রায় 17টি স্থানে বাঁধ ভেঙেছিল। সেই বাঁধ ভাঙা অংশ কিন্তু ভাঙ্গাই রয়েছে, যার কারণে যখন পানি বাড়ে, পানি বাড়ার সাথে সাথেই কিন্তু ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে হু হু করে পানি ঢুকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এর তৃতীয় দফায় কিন্তু এই বন্যাটি চলছে। এবং আপনাকে যদি বলি, এই মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যে 3 নদীর নূর তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। এবারও বন্যার কবলে পড়েছে। তবে অন্যান্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প, শুধুমাত্র ফুলগাজী পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসা বাড়ির মধ্যে অনেকের, যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে, তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। তাদের বাসা বাড়িতে পানি সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে তারা মোটর দিয়েও পানি উঠাতে পারছেন না। ঠিক তেমনি আবার কিন্তু তারা যে শুকনো খাবারের যে ব্যবস্থা নেই, গ্যাসের সংকট, মানে পানি বাড়ার কারণে কিন্তু গ্যাসের সংযোগও কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যার কারণে কিন্তু হাজার হাজার পরিবার বানবতর জীবনযাপন করছে। সব মিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে শহরে নয়, পুরো জেলা জুড়ে একটি হাহাকার তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি গত 3-4 দিন ধরে মানুষের সাথে যোগাযোগ না থাকার কারণে, মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছিল না, যার কারণে যারা দূর দূরান্তে রয়েছেন তারা তাদের স্বজনদের উদ্ধারে তারা ফেনীতে চলে আসছেন। এসে কিন্তু তারাও কিন্তু সেখানে পৌঁছতে পারছেন না। তারা বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে বিভিন্ন প্রশাসনের কাছে, বিভিন্ন সংগঠনের কাছে, স্লো। এরপরে কিন্তু দেখা গেছে যে এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মানুষ হাহাকার তৈরি হয়েছে তাদের উদ্ধারের জন্য। কিন্তু অনেকে কিন্তু তাদের আটকে পড়া স্বজনদের উদ্ধারের জন্য বিদেশ থেকেও চলে আসছে। কিন্তু বিদেশ থেকে চলে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে তারা কোনোভাবেই সেই জায়গায় যেতে পারেনি, উদ্ধার করতে পারেনি। গত কয়েকদিন, গতকাল থেকে যদিও বৃষ্টি নাই, এর আগে কিন্তু একদিকে যেরকম পানি বেড়েছে, অনেকে কিন্তু ঘরের ছাদে আশ্রয় নিয়েছে। কিন্তু ছাদে আশ্রয় নিয়েও তারা কিন্তু নিরাপদে ছিল না। তাদের শিশু সন্তান, বয়োবৃদ্ধ নিয়ে সেখানে বৃষ্টিতে ভিজতে হয়েছে। অনেকের যে আমরা দেখেছি টিনের পর্যন্ত, যে চাল পর্যন্ত তলিয়ে গিয়েছে, টানের চালে আশ্রয় নিয়েছে, মানুষ গাছে আশ্রয় নিয়েছে।
সব মিলে কিন্তু একটি মানবিক বিপর্যয় ফেনীবাসী দেখলো। এর অতীতে কিন্তু এরকম বন্যার রেকর্ড ফেনীতে ছিল না। যারা যে বয়স অতিক্রম করেছে সবাই বলছে এমন বন্যা তারা দেখেনি। কিন্তু এদিকে আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পরে কোনো সমন্বয়হীনতা কাজ করছে। যে সমন্বয়হীনতা হচ্ছে এমন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, কিন্তু সেই লোকজন এসে কে কোথায় যাবে এটা কিন্তু কেউ সমন্বয় করছে না। যার কারণে কিন্তু আমরা দেখছি যে সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকা ভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে, এবং কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়। তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং নোয়াখালীতে। উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। পানি বন্দী হয়ে দুর্ভোগে বহু মানুষ। বিস্তারিত জানাতে ফেঞ্চুগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। গেল কয়েকদিন ধরে মৌলভীবাজারের নিম্নাঞ্চলের মানুষের কষ্টের শেষ নেই এবং থেকে থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং এর আশেপাশের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে আপনারা দর্শক জানেন যে মৌলভীবাজারের মনু নদীর পানির বৃদ্ধি পেয়ে এখানকার যে বাঁধগুলো ছিল বাঁধগুলো ভেঙে শহরের ভেতরে পানি প্রবেশ করেছে এবং এর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজারের আরও একটি নদী যেটি হচ্ছে কুশিয়ারা নদী। সেই কুশিয়ারা নদীর তীরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর যে পানি বৃদ্ধির যেটি রয়েছে সেটি অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের যে সর্বশেষ তথ্যটি আমাদের কাছে রয়েছে, তারা পানির রিডিং আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে অনেকটা ভয়ের কারণ। আপনারা জানেন যে বাংলাদেশের ফেনী অঞ্চলে যে বন্যাটি রয়েছে প্রায় গেল কয়েকদিন ধরেই সেই এলাকার মানুষের মধ্যে যে কষ্ট রয়েছে এবং প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে যেভাবে উদ্ধার তৎপরতা চলছে সেভাবে মৌলভীবাজারের যে স্থানীয় প্রশাসন রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু সবগুলো এলাকাতে বিশেষ করে যেসব নিম্নাঞ্চল রয়েছে মৌলভীবাজারের নিম্নাঞ্চলগুলোতে যেখানে পানি উঠে গেছে সেসব এলাকা থেকে মানুষকে সরিয়ে আনতে আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি তারা যে এলাকায় মানুষের কষ্ট হচ্ছে সেই এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন সিলেট অঞ্চলের মানুষ আপনারা জানেন যে এই হাওড় অঞ্চলে যখন বন্যা হয় সেই বন্যাগুলোর জন্য কিন্তু আগাম কিছু প্রস্তুতি থাকে প্রশাসনের, সেভাবে মৌলভীবাজার প্রশাসনেরও কিছু প্রস্তুতি ছিল এবং সে যে নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে এবং হাওড় তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেসব এলাকাতে মানুষজনকে সরিয়ে আনতে তাদের পর্যায় থেকে তারা কাজ করছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু এই নদীতে যখন পানি বৃদ্ধি হয় তখন কিন্তু স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করেন। তো মৌলভীবাজারও আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে উদ্ধার তৎপরতা চলার পাশাপাশি তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার বিতরণ থেকে শুরু করে সেনাবাহিনী যেহেতু এই মুহূর্তে দায়িত্বে রয়েছে বিভিন্ন এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, তারা কিন্তু এই বন্যা কবলিত মানুষজনকে উদ্ধারের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই যে খাবার বিতরণের কার্যক্রমে সহযোগিতা করছেন। অনেক জায়গাতে মেডিকেল টিম রয়েছে, মেডিকেল টিম কিন্তু তাদের তৎপরতা শুরু করেছে এবং এখন যে অবস্থা যে রয়েছে বিশেষ করে বৃষ্টিপাত যখন বৃদ্ধি পায় তখন কিন্তু কিছুটা ভয় বৃদ্ধি পায় এই এলাকার মানুষের। কেননা আপনারা জানেন যে ত্রিপুরা এলাকা থেকে যে পানিটি বাংলাদেশে প্রবেশ করেছে সেটি ফেনী অঞ্চল কুমিল্লা সহ প্রায় 12টি জেলার মানুষের যেভাবে কষ্ট বাড়িয়ে দিয়েছে, তেমনি কিন্তু মৌলভীবাজার অংশে যে পানিটি ঢুকেছে সেটি কিন্তু ভারতের মেঘালয় অংশ থেকে পানিটি প্রবেশ করছে এবং আপনারা জানেন যে মেঘালয়ে যখন বৃষ্টিপাত হয়, চেরাপুঞ্জিতে যখন বৃষ্টিপাত হয় তখন সিলেটের সুনামগঞ্জ থেকে শুরু করে একেবারে সিলেটের নিম্নাঞ্চল এবং হবিগঞ্জ থেকে হবিগঞ্জের খোয়াই নদী হয়ে যে পানিটি প্রবেশ করে হবিগঞ্জের মানুষেরও কিন্তু দুর্ভোগ চরমে বলা যায়। এবং পাশাপাশি আজকে যেহেতু আমরা মৌলভীবাজারের অংশ ঘুরে দেখাবো আপনাদেরকে, মৌলভীবাজারের বেশ কিছু অংশে কিন্তু এখন যে পানি সেটি কিন্তু কিছুটা কমছে, তবে সেটি ধীর গতিতে বলছেন স্থানীয় মানুষজন। আমরা যদি নদী তীরবর্তী কয়েকটি লোকালয় দেখাই আপনাদেরকে, লোকালয়গুলোতে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা আতঙ্কে দিন পার করছেন, কেননা এই এলাকাগুলোতে বিশেষ করে মৌলভীবাজারের বাইরে যেসব এলাকাগুলো বা মৌলভীবাজারের সীমান্তবর্তী অর্থাৎ সিলেট এবং মৌলভীবাজারের সীমান্তবর্তী যেসব এলাকা, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত সেভাবে আশ্রয় কেন্দ্র খোলা হয়নি। সেই এলাকাগুলোতে মানুষের কিছুটা দুর্ভোগ রয়েছে, কেননা
রাতে যদি পানি বৃদ্ধি পায় তারা যাবেন কোথায় সেটি নিয়ে আসলে একটা চিন্তার মধ্যে তারা সময় পার করেন। পাশাপাশি গবাদি পশু নিয়েও তারা, আপনারা জানেন যে হাওর এবং নদী তীরবর্তী যেসব মানুষজন রয়েছেন যারা লোকালয়ে এই এলাকায় বসবাস করেন, তারা কিন্তু তাদের কষ্টের চেয়ে তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশু নিয়ে চিন্তিত থাকেন, সেগুলোকে কোথায় রাখবেন, তারা কোথায় থাকবেন এবং এই এলাকা থেকে তারা দ্রুত আসলে উদ্ধার তৎপরতার যে আওতায় আসবেন কিনা সেটি নিয়েও আসলে তাদের চিন্তা থাকে। তো এই অবস্থার মধ্যে মৌলভীবাজার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব তারা রেস্কিউ টিমগুলোকে তাদের পর্যায় থেকে ভোগান্তির মধ্যে থাকা যেসব মানুষজন রয়েছেন তাদেরকে তাদের পর্যায়ে আসলে নিয়ে যাওয়ার জন্য তাদের পর্যায় থেকে প্রস্তুতি রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এই এলাকায় মানুষ যদি আরো বড় আকারের বন্যার মুখোমুখি পড়েন তাহলে সেখান থেকে উদ্ধার তৎপরতা চালানো হবে। এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধিতে রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা সিলেট ট্রেন চলাচল। প্লাবিত এলাকা থেকে পানি কিছুটা কমলেও দুর্ভোগে বহু মানুষ। সবশেষ খবর জানাতে শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আহমদ খান। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতি হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ বৃষ্টি যে টানা বৃষ্টি ছিল, এই বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে চলেছে। কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি যে হবিগঞ্জে গত মঙ্গলবার থেকে যে খোয়াই নদীর পানি বিপদসীমার রেকর্ড পরিমাণ উচ্চতায় চলে গিয়েছিল, যে কারণে হবিগঞ্জের যে ঢাকা সিলেট যে রেল লাইন ছিল, এই রেল লাইনের যে রেল ব্রিজগুলো ছিল এই ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ অফিস সহ যেসব এলাকার রেল ব্রিজ রয়েছে প্রত্যেকটা ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ ঢাকা সিলেট রেল লাইনের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছিল। এখনও রেল লাইন বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টারের সাথে, তিনি জানিয়েছেন যে আজকে বিকেল থেকে ট্রেন চলার কথা, কিন্তু যে সকাল থেকে এখানে যে যারা রেল বৃষ্টি ছিল শায়েস্তাগঞ্জে, আমরা যে বৃষ্টি সামনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর এখানে পানির যে তুর আছে, এই তুরটি গত মঙ্গলবার এই যে পানি নিচে নেমে গেছে, এই নিচে এই ব্রিজের উপর পর্যন্ত চলে গিয়েছিল এই পানির তুর দেখে যে কোনো সময় এই বৃষ্টি ভেঙে যাওয়ার একটা আশঙ্কা দেখা গিয়েছিল, যে কারণে তারা রেল কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে এই যে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। তারা জানিয়েছেন যে গতকাল দুপুরে রেলের যে প্রকৌশলী আছেন তারা এখানে এসেছেন এবং এখানে এসে তারা যে পর্যবেক্ষণ করেছেন তাতে তারা জানিয়েছেন যে এখন রেল চলাচল স্বাভাবিক হতে পারে। তো আজকে থেকে স্টেশন মাস্টার জানিয়েছেন যে আজকে সকাল থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সকালে যেহেতু কোনো ট্রেন নাই, বিকেলে এখানে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এবং আমরা দেখেছি যে খোয়াই নদীর যে পানি, এই পানি গত মঙ্গলবার থেকে এখানে যে পানির যে তুর রেকর্ড পরিমাণ পানি এখানে দেখা দিয়েছিল এবং খোয়াই নদীর বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের ফলে নিম্নাঞ্চল যেগুলো আছে হবিগঞ্জের জালালাবাদ সহ যে আশেপাশের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো তলিয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি যে এই যে রেল ব্রিজ, যে ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই রেল ব্রিজের যে উপরে পানি চলে গিয়েছিল এবং যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে যেতে পারতো বলে একটা আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ভাগ্যের বিষয় যে পানি পরবর্তীতে যখন বৃষ্টি কমে যায়, এখানে পানি কমতে শুরু করায় এই বৃষ্টি রক্ষা পেয়েছে এবং রেল যোগাযোগ আজকে থেকে স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। আমরা যে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি আমরা বলতে যদি চাই যে হবিগঞ্জে বাল্লা পয়েন্টে সর্বোচ্চ মানে স্মরণকালের সবচেয়ে বেশি পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত ছিল, 279 সেন্টিমিটার এখানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এবং এই কারণে হবিগঞ্জের যে বিভিন্ন পয়েন্ট আছে, মাসুলিয়া পয়েন্ট, তারপর শায়েস্তাগঞ্জ পয়েন্ট, সব পয়েন্টে পানি বিপদসীমার রেকর্ড পরিমাণ উচ্চতা চলে গিয়েছিল। এবং হবিগঞ্জের যে শহর রক্ষাবাদ, এই শহর রক্ষাবাদ একটি চরম ঝুঁকির মধ্যে ছিল। শহর রক্ষাবাদের অন্ততপক্ষে 5টি বা 6টি জায়গায় যে ঝুঁকিপূর্ণ ছিল। এই ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন শহরবাসী এবং সারা এই 3 দিন 4 দিন হবিগঞ্জবাসীর জন্য একটা আতঙ্কের দিন ছিল। এছাড়াও যে এই পানির কারণে হবিগঞ্জের যে কৃষি জমি নষ্ট হয়েছে, সব মিলিয়ে বন্যা পরিস্থিতি যদি উন্নতি না হতো একটা ভয়ানক অবস্থা হবিগঞ্জের সৃষ্টি হতো বলে হবিগঞ্জবাসী মনে করেছিলেন। এই ছিল আজকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।
নোয়াখালীতে পানি বন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন হাজার হাজার মানুষ। সর্বশেষ পরিস্থিতি জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। গত 4 দিনে নোয়াখালীর মানুষ পানিবন্দী হয়ে আছে। নোয়াখালী 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। এখানে প্রায় 502টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই 502টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 70,000 মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। নোয়াখালীর এই উপজেলাগুলোর মধ্যে বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, কোম্পানিগঞ্জ, সদর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। গতকাল থেকে আজকে বৃষ্টি না হওয়ার কারণে নোয়াখালীর মানুষের মাঝে কিছুটা স্বস্তি থাকলেও ফেনীর কিছু পানি এই সেনবাগ দিকে আসছে। এইদিকে গতকালকে গণতন্ত্র বাংলাদেশ সরকারের যুব, ক্রীড়া ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নোয়াখালী সফর করেছেন। নোয়াখালী ত্রাণ বিতরণ এবং সব বিষয় নিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেছেন। এছাড়া কৃষি বিভাগ যে জানিয়েছেন প্রায় 4,686 হেক্টর আমনের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়েছে। আবাদকৃত আমানের প্রায় 26,900 হেক্টর জমি নষ্ট হয়েছে। আউশের 5,377 হেক্টর জমি নষ্ট হয়েছে। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ত্রাণ আসছে, কিন্তু এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে সমন্বয়ের অভাবে বা যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকাগুলোতে, রিমোট এলাকাগুলোতে ত্রাণ সেভাবে যাচ্ছে না। তবে আসার কথা হলো যে এখানকার মানুষ প্রচুর পরিমাণ এই বন্যাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। আজকে এখন কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নোয়াখালী পরিদর্শন করবেন। বন্যা অবস্থানে নিয়ে তিনি বিভিন্ন ব্যবস্থা নেবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নোয়াখালীতে আসছেন। নোয়াখালীর মানুষ এই বন্যাকে মোকাবিলা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। এখানে পর্যাপ্ত শুকনার খাবার ব্যবস্থা থাকলেও এখানকার কিছু অসাধু ব্যবসায়ী এখানে যে শুকনো খাবারগুলো এগুলো দাম বৃদ্ধি করেছে। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার এবং থেকে এই ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। নোয়াখালীর অধিকাংশ রাস্তাঘাট চলাচল অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে এখানকার মানুষ পর্যাপ্ত ত্রাণ বিভিন্ন স্থানে তারা পৌঁছাতে পারছে না। নোয়াখালীর সব দিকে মোটামুটি প্রতিটি স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। বন্যা পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম নোয়াখালীতে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা তলিয়ে আছে। ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে শত শত খামারের মাছ। সেখানকার সবশেষ খবর জানাতে ফরিদগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। অনবরত ভারী বৃষ্টিপাত একটানা 6 দিন, তারপর আজকে 7ম দিনে চাঁদপুরের আকাশে কিন্তু এখন সূর্য হেসেছে, অর্থাৎ আজকে কিন্তু আলো ঝলমল দিন। বৃষ্টির দেখা নেই, তবে ভোগান্তি আছে। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জের ধানুয়া এলাকায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আসলে মূলত একটি রিং বাঁধ, অর্থাৎ একদিকে ডাকাতিয়া নদী, আরেকদিকে মাছের বিশাল ঘের। সেই ঘেরের মাঝে আমি আছি। আমি যদি দেখাতে চাই যে এখানে অথই পানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি শুকনো থাকার কথা ছিল, আর সেখানে এখন কোমর সমান পানি। আমি যদি দেখাতে চাই যে এই যে বিশাল মাছের ঘের, এই ঘেরের মতো এই সেচ প্রকল্পের মধ্যে অন্তত 50টি বড় বড় মাছের ঘের আছে এবং 5,000 পুকুর আছে যেখানে মাছ চাষ করতেন খামারিরা। সেই টানা 6 দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতার শিকার হয়ে এই সমস্ত মাছের ঘের এবং পুকুরগুলো থেকে কিন্তু মাছ ভেসে গেছে। খামারিরা জানিয়েছেন যে আসলে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে আসলে তারা সেটা নির্ণয় করতে পারছেন না। তবে তাদের দাবি যে ঘের থেকে প্রায় মাছ কিন্তু ভেসে গেছে, তারপরও কিন্তু তারা নেট দিয়ে, অর্থাৎ যে জাল দিয়ে ঠেকিয়ে রাখার একটা চেষ্টা করছেন এবং এটি একটি ব্যর্থ চেষ্টা বলে যেতে পারে। তারপরও কিন্তু তাদের চেষ্টার কিন্তু কমতি নাই। তার আগে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এর মধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে যে চাঁদপুর সেচ প্রকল্পের যে 100 কিলোমিটার বাঁধ অভ্যন্তরে 54,000 হেক্টর জমি আছে, সেই জমির বেশিরভাগই কিন্তু এখন বলা যেতে পারে যে অনেকটা জলমগ্ন হয়ে পড়েছে। তারা চেষ্টা করছেন যে এই সেচ প্রকল্পের চরবাগাদি পাম্প হাউস এবং
নন্দী পাম্প হাউস, আরেকটি হাজিমারা পাম্প হাউস, এই পাম্প হাউসগুলো থেকে আসলে তারা ভিতর থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করছে। তারপর কিন্তু তাদের ব্যাকপিট হচ্ছে এই কারণে যে এই প্রকল্পের বাইরের যে পানির উচ্চতা, অর্থাৎ নদীতে যে পানি আছে সেটা কিন্তু ভিতরের চাইতে বাড়তি পানির উচ্চতা আছে, যে কারণে ভেতর থেকে পানি নিষ্কাশনে কিন্তু তাদের খুব একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলছি, তারা জানিয়েছেন যে চাঁদপুরের যে দুর্গম চরগুলো আছে সেই চর সহ বিভিন্ন এলাকা যারা জনমগ্ন হয়ে পড়েছে, অর্থাৎ নির্মাঞ্চলের যারা বাসিন্দা ছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয় জায়গার জন্য বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর মধ্যে কিন্তু 10 লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। 1000 মানুষের জন্য শুকনো খাবার, একই সঙ্গে 700 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এই সমস্ত দুর্গত মানুষকে সহায়তা করার জন্য। তো এই ছিল আমার কাছে চাঁদপুর সেচ প্রকল্পে জলাবদ্ধতার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক পারাপার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ। টানা কয়েকদিনের বর্ষণে অর্থাৎ এক সপ্তাহের বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। আর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাবার কারণে রাঙামাটি পর্যটন শিল্পের যে আইকন বলা হয়, যে ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতুটি আসলে পানিতে, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কাপ্তাই হ্রদের যে উপরে যে দুটি পাহাড়কে সংযুক্ত করার জন্য রাঙামাটি পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যে সেতুটি নির্মাণ করেছিল, সেই সেতুটির উপরে এখন প্রায় 2 ফিটের মতো পানি জমে আছে, যার কারণে এখানকার যে আকর্ষণ, আমরা দেখেছি যে এই ব্রিজ দেখার জন্য প্রতি বছরে প্রচুর পর্যটক এখানে আসেন। এখন এই ব্রিজ ডুবে থাকার কারণে এখানে আসলে পর্যটকের আগমনটা ঘটছে না। আমরা কথা বলেছিলাম রাঙামাটি হোটেল, মোটেল এবং হাউস বোট যারা আছে সেসব ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলেছেন যে মূলত রাঙামাটিতে পর্যটকরা ঘুরতে আসেন, তার প্রধান আকর্ষণীয় হলো যে এই ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুটা ডুবে থাকার কারণে এখানে আসলে পর্যটকের যে ভাটা পড়বে, এতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা শঙ্কা করছে। একই সাথে তারা আমাদেরকে একটি কথা বলেছেন, যেটা হলো যে এই ঝুলন্ত সেতুটি যেহেতু আসলে প্রতি বছরই কাপ্তাই হ্রদের পানি বাড়ার সাথে সাথেই ডুবে যায়, সেক্ষেত্রে এই সেতুটিকে সংস্কার করে বা আরো আধুনিকায়ন করে সেতুটিকে আসলে যাতে সারা বছর পর্যটকরা ঘুরতে পারেন সেই বিষয়টি যাতে রাখা হয়, সেই দিকে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো যে আসলে ঝুলন্ত সেতু যেহেতু এখন ডুবে আছে, পাশে একটি ছাম্পান আছে, এই ছাম্পান দিয়ে যায় যে সকল পর্যটকরা আসলে আসে, তারা এই সাইড থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার চেষ্টা করেন, এবং এইভাবে আসলে বর্তমানে রাঙামাটিতে যে ঝুলন্ত সেতুতে পারাপার হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাঙামাটির এই ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের যে পানির লেভেল, এখন বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে 106 MSL, যেটা আমরা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে জেনেছিলাম। এই 106 MSL পানি হলে কাপ্তাই হ্রদের এই ব্রিজটি ডুবে যায়। তো মোটামুটি এই ছিল কাপ্তাই হ্রদে ঝুলন্ত সেতু ডুবে যাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা। এজন্য পাইকারি মাছের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিস্তারিত জানাতে নিউ মার্কেট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত এই উপকূলীয় জেলা পটুয়াখালী। আপনি জানেন যে এখানকার কিন্তু এই যে পটুয়াখালীতে যে ঘের বা কোনো কিছুই নেই, এখানকার মানুষের কিন্তু মাছের চাহিদা মিটে হয় একমাত্র সমুদ্র এবং নদীর মাছের উপরও। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে 23 জুলাই থেকে 20 মে থেকে 23 জুলাই, এই 65 দিন ছিল সমুদ্রের অবরোধ। এই 65 দিন কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন এই জেলেরা। এর পরপরই কিন্তু
পর দুইবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গেছে, যার কারণে এখন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকা কিন্তু জেলেরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। যার কারণে পটুয়াখালী এই যে নিউ মার্কেটে বড় পাইকারি বাজার রয়েছে, এই পাইকারি বাজারে কিন্তু সকল ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে দেশীয় কই মাছ বা দেশীয় ছোট ছোট মাছ এখানে মিললেও সামুদ্রিক কোনো মাছ মিললে না। আর রূপালী ইলিশের তো কথাই নাই। যদি আপনাকে রূপালী ইলিশের কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে নদীর যে পায়রা নদী বা তেঁতুলিয়া নদীর দুটো একটা ইলিশ মিলছে, তবেও যদিও রূপালী ইলিশ নদীর মিলছে তাও দাম রয়েছে মানুষের হাতের নাগালে। প্রতি 1 কেজি রূপালী ইলিশ যেখানে আগে বিক্রি করতো 800 থেকে 1200 টাকা, সেখানে 1 কেজি রূপালী ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা, তাও মিলছে না, মানুষের ইলিশ পাচ্ছে না। এদিকে যে সমুদ্রে যে মাছ ধরতে না পারায় জেলেরা সকল ধরনের মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি বলি যে চাষের মাছের দাম, যদি পাঙ্গাস বলি বা বিভিন্ন মাছ বলি, পাঙ্গাস তেলাপিয়া চাষের মাছ, এই চাষের মাছ কিন্তু দাম আরো বৃদ্ধি পাচ্ছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে রূপালী ইলিশটা, এটা কিন্তু 1 কেজি উপরের রূপালী ইলিশ রয়েছে। এই 1 কেজি উপরের রূপালী ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি, যেটা আগে ছিল 1200 থেকে 1500 টাকা কেজি। তবে এখানে যে পাইকারিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, পাইকারিরা যে বিষয়টা জানিয়েছে যে সমুদ্রে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা যেতে পারছে না মাছ ধরতে। যদি সমুদ্রে জেলেরা মাছ ধরতে যেতে পারে তাহলে হয়তো মাছের দামটা কিছুটা সহনশীলতা হবে, তখন আবার সাধারণ মানুষের হাতের নাগালে চলে যাবে এই যে রূপালী ইলিশ। আপনি জানেন যে রূপালী ইলিশ খ্যাত এই পটুয়াখালী জেলা থাকলো কিন্তু এখন পর্যন্ত এখানকার মানুষ এখনো রূপালী ইলিশ তাদের মিলছে না। তবে অন্যান্য যে চাষের যে মাছ রয়েছে, পাঙ্গাস বলি, তেলাপিয়া রুই, এগুলো রুই কাতল যে চাষের ঘেরের মাছ রয়েছে, এগুলো কিন্তু দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে 50 থেকে 100 টাকা। আগে 1 কেজি পাঙ্গাস বিক্রি হতো 120 থেকে 150 টাকার ভিতর, এখন সেই পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার ভিতর পাঙ্গাস বিক্রি হচ্ছে। তাও কিন্তু মানুষ পাঙ্গাস ছাড়া আর অন্য কোনো বিকল্প মাছ পাচ্ছে না। আর যদি দুটো একটা দেখা যায় দেশীয় মাছ মিলছে, তাও রয়েছে অনেক বেশি দাম, মানুষ সেটা আবার কিনতে পারছে না টাকার অভাবে। আর এদিকে যে আমরা বলতেছি যে অন্যান্য যে মাছ রয়েছে, যে চিংড়ি মাছ বা ঘেরের বিভিন্ন বড় ধরনের মাছ, সেগুলো কিন্তু মাছগুলো আসছে কিন্তু দাম রয়েছে অনেকটা বেশি। তবে এখানকার যা জেলেরা বয়পুরে বা জেলা সমুদ্রগামী জেলেরা রয়েছে বা অন্যান্য যে জেলেরা রয়েছে, তারা একই কথা বলছে, সমুদ্রে মাছ ধরতে যেতে পারবো, আর 2-1 দিনের ভিতর সমুদ্রে নিম্নচাপটা কমে যাবে, বৈরী আবহাওয়া কমে যাবে, তখন আবার সমুদ্রে মাছ ধরতে, তখন আবার সমুদ্রে প্রচুর পরিমাণ ইলিশ অন্যান্য মাছ ধরা পড়বে, মাছের দামটা তখন সহনশীল হয়ে যাবে পাইকারি বাজারে। এই ছিল পটুয়াখালী নিউ মার্কেট পাইকারি বাজার থেকে আমার কাছে সর্বশেষ মাছের খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি জানায় শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় কানাইঘাটে পৌঁছান মানিক। রাতে দনার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে সেখানে অভিযান চালিয়ে আটক করে ক্যাম্পে নেন বিজিবির সদস্যরা। 2015 সালে অবসর নিল বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন শামসুদ্দিন চৌধুরী মানিক। সবশেষ কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সঞ্চালকের উপর ক্ষিপ্ত হয়ে আপত্তিকর কথা বলে বিতর্কে পড়েন তিনি। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী 2 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। পাশাপাশি 10ম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন আসম ফিরোজ। ভাটারা থানায় দায়েরকৃত এক মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এদিকে 10 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। গত 13 আগস্ট গ্রেফতার হন আনিসুল হক এবং সালমান এফ রহমান। পরদিন তাদেরকে আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রংপুরে 24 ঘন্টার ব্যবধানে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় 4 নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্বজনদের দাবি, দুদিন আগে নগরীর রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে যান সুমাইয়া আক্তার শিমুল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের কথা বলে ভর্তি নিলেও নার্স ও আয়াদের দিয়ে চিকিৎসা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। একই অভিযোগ হাসপাতালটিতে চিকিৎসা নিতে যাওয়া বাকি 3 জন জবারানী, ববিতা এবং সাথী বেগমের স্বজনদেরও। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছে তারা। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা হাসপাতাল কর্তৃপক্ষ। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 4 জন। শুক্রবার স্থানীয় সময় রাত 9:45টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। সেখানেই এই হামলাটি চালানো হয়। উৎসবে উপস্থিত লোকজনের ওপর হঠাৎ এক হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। হামলাকারীকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান চলছে বলে জানা গেছে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। নতুন নতুন এলাকা প্লাবিত। চলছে বেঁচে থাকার লড়াই। ভারতে পালানোর সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক সাবেক বিচারপতি মানিক। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। আজ আদালতে তোলা হবে সালমান আনিস দীপুকে। এবং রংপুরে বেসরকারি ক্লিনিকে 24 ঘন্টার ব্যবধানে 4 নবজাতকের মৃত্যু। ভুল চিকিৎসার অভিযোগ স্বজনের। সুষ্ঠু বিচার দাবি। সটকে পড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।